কেমন আছো আসসালামু সবাই? আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে একটু নতুন ভাবে শুরু করতে চাচ্ছি, বুঝছো? আজকে সরাসরি বোর্ডে লিখে তোমাদেরকে বোঝানো যায় কিনা সেই বিষয়টা চাচ্ছি। তো আজকে যেহেতু এই সিস্টেমে কখনো পড়াইনি, আমি মূলত আমার ওই ট্যাবে লিখেই পড়াই। তো তোমাদের কথা কি ঠিক মতো কি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, আমি যখন এই পাশে হয়ে কথা বলি তখন কি তোমরা কি ঠিক মতো কি শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে তাও। আচ্ছা, যদি আমি এখানে ছবি আর্ট করতে চাই তাহলে কি দেখা যাবে? দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে নতুন একটা সিস্টেম একটু পড়বো। তার আগে আমি একটু একটু সেটিংস দিয়ে নেই, আমার স্ক্রিনটা একটু পুরো স্ক্রিন করে নেই। সেটা হচ্ছে ভিডিওর এসএসডি অডিও স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ফুল স্ক্রিন মোড ম্যাক্সিমাইজ উইন্ডো। ওকে, হ্যাঁ, আশা করা হয় যে মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, কথা কি স্পষ্ট? জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণ ও দ্রাব্যতা। তো দ্রবণ ও দ্রাব্যতা এই টপিকটা আলোচনা করার আগে আমরা একটু জানতে চাই আসলে দ্রবণ কাকে বলে। হ্যাঁ, তো দ্রবণের সংজ্ঞায় বলা হচ্ছে যে যদি দুই বা ততোধিক পদার্থ পরস্পর মিশ্রিত হয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, তখন এই মিশ্রণটাকে বলা হবে দ্রবণ। অর্থাৎ দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের একটা সমসত্ব মিশ্রণ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে সমসত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি। সমসত্ব মিশ্রণ বলতে বোঝায় যে যদি কোনো মিশ্রণ এমন হয় যে মিশ্রণের প্রতিটি অংশে মিশ্রিত উপাদানগুলোর অনুপাত সমান থাকে, তবে এই মিশ্রণটাকে বলা হবে সমসত্ব মিশ্রণ। যেমনটা মনে করা যাক যে তোমরা যখন মনে করো যে এক গ্লাস পানিতে যদি চিনি দাও, বা এক জগ পানিতে মনে করো যে চিনি দিলা, দেওয়ার পর কি করলা, ভালো করে চিনিটা নাড়ে চাড়ে একটা আর কি শরবত তৈরি করলা। এখন ওই শরবত, ওই গ্লাস, ওই জগ থেকে যদি শরবত যদি তোমরা যদি গ্লাসে নাও, তাহলে প্রত্যেকটা গ্লাসের শরবত কিন্তু একই রকম কিন্তু মিষ্টি হবে। কোনো গ্লাসে কম মিষ্টি কিংবা কোনো গ্লাসে কিন্তু বেশি মিষ্টি মনে হবে না। এর কারণ কি? এর কারণটা হচ্ছে যে যখন পানিতে চিনি মিশ্রিত করা হয়েছিল, তখন চিনি পানিতে সম্পূর্ণরূপে এমনভাবে মিশ্রিত হয়েছে যে পানির সকল অংশে চিনির অণুগুলো সমান পরিমাণ ছিল। যার ফলে যখন তুমি এই জগের পানি বা জগের শরবত যখন তুমি গ্লাসে নিয়ে খাচ্ছ, তখনও তোমার কিন্তু একই রকম মিষ্টি লাগতেছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে চিনি যখন পানিতে যখন দেওয়া হয়েছে তখন একটা কিন্তু সমসত্ব মিশ্রণ তথা একটা দ্রবণ তৈরি হয়েছে। আচ্ছা, আর কয়েকজন একটু ইয়েতে আছে, আমি তাদের একটু অ্যাড করে নিয়ে শুরু করি। তাহলে দ্রবণ কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকেই দ্রবণ বলে। তাহলে সমসত্ব মিশ্রণ হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে যদি দ্রবণে উপাদানগুলোকে যদি আলাদা আলাদা করে যদি চিহ্নিত করা না যায়, আইডেন্টিফাই করা না যায়, শনাক্তকরণ করা যদি না যায়, তাহলে বুঝতে হবে যে এই দ্রবণটা একটা সমসত্ব দ্রবণ বা সমসত্ব মিশ্রণ হয়েছে। আর যখনই দুই বা ততোধিক পদার্থ সমসত্বভাবে মিশ্রিত হয়, তখন একটা দ্রবণ তৈরি হয়। যেমনটা মনে করো, একটা অসমসত্ব মিশ্রণের একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মনে করা যায় যে তুমি কলেজে গেছো, কলেজে যাওয়ার পর তুমি ঝালমুড়ি খাচ্ছ। তো ঝালমুড়িতে কি কি আছে? ঝালমুড়িতে মনে করো যে ছোলা আছে, তারপরে মনে করো চানাচুর আছে, তারপর মুড়ি তো আছেই, তারপর মনে করো যে তোমার পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপর মরিচ দেওয়া হয়েছে। আচ্ছা করে খুব ভালো করে মেখে চেখে একটা তোমাকে ঝালমুড়ি করে দেওয়া হয়েছে। এখন এই যে এতগুলো উপাদান যে মিশ্রিত করা হলো, করার পরও কিন্তু ওই মিশ্রণে কিন্তু উপাদানগুলোকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু শনাক্তকরণ করা যাবে। আবার তুমি যদি মনে করো যখন ঝালমুড়ি যখন খাবে তখন দেখবা যে কখনো মনে করো যে একটু ঝাল বেশি লাগতেছে, কখনো ঝাল কম লাগছে, কখনো পেঁয়াজ বেশি মনে হচ্ছে।
তার মানে হচ্ছে যে এই যে ঝালমুড়িটা যে করা হলো, এই ঝালমুড়িটা কিন্তু হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণের উদাহরণ। কারণ ঝালমুড়ির এই মিশ্রণটাতে মিশ্রিত উপাদানগুলো সমান অনুপাতে সকল জায়গায় ছিল না, কোনো জায়গায় কোনো একটা উপাদান বেশি ছিল, কোনো একটা উপাদান কম ছিল। তাহলে এইরকম যদি কোনো মিশ্রণের সকল অংশে মিশ্রিত উপাদানগুলো সমান পরিমাণে না থাকে, তাহলে তাকে বলে অসমসত্ব মিশ্রণ। আর যদি মিশ্রণের সকল অংশে মিশ্রিত উপাদানগুলো সমান অনুপাতে বিদ্যমান থাকে, তখন এই মিশ্রণগুলোকে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আর যখনই সমসত্ব মিশ্রণ একাধিক পদার্থের হয়, তখন একটা দ্রবণ তৈরি হয়। তাই আমরা বলতে পারি যে দ্রবণ হচ্ছে একটা এক বা একাধিক উপাদানের সমসত্ব মিশ্রণ। তো দ্রবণের সংজ্ঞাটা তোমাদের বুঝা গেল কিনা আমাকে একটু বলো। জি স্যার, বোঝা গেছে। তো মনে করা যাক যে এইটা একটা পাত্র। আচ্ছা, এই পাত্রে আমরা দুইটা পদার্থ মনে করা যাক, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মনে করো যে বি। এই দুইটা পদার্থ দিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করব। তো যদি আমরা এই দুইটা পদার্থ দেই, তবে এই দ্রবণের এই পদার্থ দুইটার মধ্যে একটাকে বলা হবে দ্রাবক আর একটাকে বলা হবে দ্রবক। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে কোনটা দ্রাবক হবে আর কোনটা দ্রব হবে। কোনটা দ্রাবক হবে এবং কোনটা দ্রব হবে সেটা দুইভাবে নির্ধারণ করা যায়। প্রথম একটা উপায়ের কথা বলি এইভাবে, এই যে এ এবং বি মিলে যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণে যেটার উপাদান বেশি থাকবে, যদি মনে করা যায় যে এর উপাদান বেশি থাকে, তাহলে একে আমরা বলবো দ্রাবক। অর্থাৎ একটা দ্রবণে যে উপাদানটার পরিমাণ সর্বাধিক থাকে, সেই উপাদানটাকে বলা হচ্ছে দ্রাবক। আর অপর যে অংশটা যেটার পরিমাণ কম থাকে, এইটাকে বলা হবে দ্রব। এটা একটা উপায়। আর একভাবে দ্রাবককে চিহ্নিত করা যায় যে যে উপাদানগুলোকে মিশ্রিত করা হয়, এই মিশ্রিত উপাদানগুলোর মধ্যে যে উপাদানটার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার অনুরূপ হয়, সেই উপাদানটাকে দ্রাবক বলে। তাহলে কি হচ্ছে, যে সকল উপাদান মিশ্রিত করে একটা দ্রবণ তৈরি করা হয়, সেই সকল উপাদানের মধ্যে যার ভৌত অবস্থা, মানে যাকে খালি চোখে দেখে যার অবস্থাটা সেটা হচ্ছে তার ভৌত অবস্থা, যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার অনুরূপ হয়, সেটাকে দ্রাবক বলে। সেটা কিরকম, মনে করা যায় যে এ হচ্ছে এখানে পানি আর বি হচ্ছে চিনি। এখন পানি কিরকম হবে, পানি খালি চোখে দেখলে অবশ্যই এটা তরল মনে হবে। আচ্ছা, যখন এই পানিতে চিনি দিয়ে যখন দ্রবণটা যখন তৈরি করা হলো, তখন দ্রবণটা দেখতে কিরকম হবে, দ্রবণটাও কিন্তু তরল মনে হবে। তো যেহেতু এ এবং বি উপাদানগুলোর মধ্যে এ উপাদানটার ভৌত অবস্থা তরল ছিল এবং এরা মিশ্রিত হয়ে যে দ্রবণটা তৈরি করছে, দ্রবণটার ভৌত অবস্থাও কিন্তু তরল ছিল, সুতরাং আমরা বলতে পারি যে এই উপাদানটা হচ্ছে দ্রাবক। তো আমরা এটা যদি খুব একটা ভালোভাবে মনে রাখতে নাও চাই, তাহলে আমরা এটুকুই শুধু বললেই মনে থাকবে, সেটা হচ্ছে যে একাধিক উপাদানের মধ্যে যে উপাদানটার পরিমাণ বেশি পরিমাণে থাকবে সেটাকে আমরা বলবো দ্রাবক, আর যে উপাদানটা কম পরিমাণে থাকবে সেটাকে বলবো আমরা দ্রব। তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে দ্রবণ দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রব। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্রবণ সমান হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রব। এখন এই যে দ্রবণ সমান যে দ্রাবক প্লাস দ্রব হচ্ছে, দ্রবণগুলো বিভিন্ন রকম হতে পারে। দ্রবণগুলো কিরকম হয় সেই বিষয়টা একটু জানা জরুরি, কারণ আমরা যখন এর পরবর্তীতে বিভিন্ন সংজ্ঞাগুলো যখন আলোচনা করব, তখন আমরা এই দ্রবণগুলোকে বিভিন্নভাবে আমরা নামকরণ করে আমরা ডাকবো। দ্রবণগুলো মোটামুটি তিন রকম হতে পারে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আগে অসম্পৃক্ত দিয়ে শুরু করি। অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এগুলো কাকে বলে, এই সংজ্ঞাগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের কাছে সামান্য একটা পরীক্ষা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এরকম যে মনে করা যাক যে তোমার কাছে 1 গ্লাস পানি আছে। আচ্ছা, এই 1 গ্লাস পানিতে তুমি 1 গ্রাম চিনি দিয়েছো, দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে নাড়ছো, চিনিটা অদৃশ্য হয়ে গেছে। আবার 1 চামচ চিনি দিছো বা 1 গ্রাম চিনি দিছো, দেওয়ার পর আবার ভালো করে নাড়ছো, চিনিটা অদৃশ্য হয়ে গেছে। তাহলে কি আমরা আশা করতেই পারি যে আমরা এইভাবে গ্লাসের পানিতে বারবার চিনি দেবো আর নাড়বো আর চিনি অদৃশ্য হতেই থাকবে, আমরা দিতেই থাকবো চিনি আর অদৃশ্য হতেই থাকবে? এমনটা কি হবে? এমনটা কিন্তু হবে না। একসময় দেখা যাবে যে যখন আমরা গ্লাসের মধ্যে যখন আমরা চিনি দিচ্ছি, গ্লাসের পানিতে যখন আমরা চিনি দিচ্ছি, তখন চিনি কিন্তু আর দ্রবীভূত হচ্ছে না, না হয়ে কি হচ্ছে, চিনি তখন নিচের তলানি হিসাবে পড়ে থাকছে।
কেন তলানি হিসাবে পড়ে থাকছে? এই জন্য পড়ে থাকছে যে গ্লাসে যে পানি বা দ্রাবকটা যে ছিল সেই এই দ্রাবকের নির্দিষ্ট একটা দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা আছে। তার চেয়ে অতিরিক্ত পরিমাণ দ্রব্য যখনই আমরা যোগ করছি তখন এই অতিরিক্ত পরিমাণ দ্রব্যটাকে এই দ্রাবকটা দ্রবীভূত করতে পারেনি, ফলে ওই দ্রব্যটা আর দ্রবীভূত না হয়ে নিচে তলানি হিসাবে পড়ে আছে। তাহলে আমরা এখন একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করার ক্ষমতা আছে। যদি কোনো দ্রাবকে দ্রবের ক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিমাণ দ্রব্য যোগ করা হয় তাহলে এই অতিরিক্ত যোগকৃত দ্রব্যটা নিচে তলানি হিসাবে পড়ে থাকে। তাহলে আমরা এখন এভাবে বলতে পারি যে দ্রাবকের কি থাকে? দ্রাবকের একটা ক্ষমতা থাকে। কিসের ক্ষমতা? একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করার। তা দ্রাবকের এই ক্ষমতাকে যদি আমি মনে করা যায় যে পি, এবং দ্রবের এই পরিমাণটাকে যদি আমি কিউ যদি বিবেচনা করি, পাওয়ারের পি, কোয়ান্টিটির কিউ যদি বিবেচনা করি, তাহলে অসম্পৃক্ত দ্রবণ বলতে বোঝায় যে যখন পি ইজ গ্রেটার দ্যান কিউ হয়, অর্থাৎ একটা দ্রবণে দ্রাবকের ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি উপস্থিত থাকে তাহলে যে দ্রবণটা তৈরি হয় সেই দ্রবণটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? যেহেতু প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করার ক্ষমতা আছে, তাই কোনো দ্রাবকে তার ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত করা হয় তাহলে যে দ্রবণটা উৎপন্ন হয় এই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। কিন্তু যদি কোনো দ্রাবকের ক্ষমতার সমান পরিমাণ দ্রব্য উক্ত দ্রাবকে দ্রবীভূত করা হয় তখন যে দ্রবণটা উৎপন্ন হবে সেইটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আর অতিরিক্ত দ্রবণটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা একটু মনোযোগ সহকারে শোনো। অতিরিক্ত দ্রবণও হচ্ছে আসলে এক প্রকারের সম্পৃক্ত দ্রবণ, তবে শর্ত সাপেক্ষ সম্পৃক্ত দ্রবণ। তো শর্ত সাপেক্ষ কেন? শর্ত সাপেক্ষ এই জন্য যে স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করার ক্ষমতা থাকে, কিন্তু কোনোভাবে যদি তার একটা বিশেষ ব্যবস্থায় একটা দ্রাবকের স্বাভাবিক ক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয় তখন যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে যেটা হয়, দ্রাবকের ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মনে করা যাক এখানে মনে করো যে 100 গ্রাম পরিমাণ একটা এ দ্রাবক আছে। মনে করি এই পাত্রে 100 গ্রাম পরিমাণ দ্রাবক এ আছে। আচ্ছা, এখন এই 100 গ্রাম পরিমাণ দ্রাবক এ এর ক্ষমতা হচ্ছে যে 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করতে পারে। আচ্ছা, এখন যদি আমরা এই পাত্রে যদি আমরা 9 গ্রাম পরিমাণ যদি আমরা বি যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 9 গ্রাম পরিমাণ যদি আমরা বি যদি আমরা এই দ্রাবকে যদি আমরা যোগ করি তাহলে এই দ্রবণটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ হবে। অসম্পৃক্ত দ্রবণ হবে। কেন অসম্পৃক্ত দ্রবণ হবে? এই জন্য অসম্পৃক্ত দ্রবণ হবে যে উক্ত দ্রবণে আরো কিন্তু 1 গ্রাম পরিমাণ দ্রব্য কিন্তু যোগ করা যাবে, কিন্তু যখনই আমরা এখানে ঠিক 10 গ্রাম পরিমাণ দ্রব্য যখন আমরা যোগ করব, অর্থাৎ যেহেতু এ দ্রাবকের ক্ষমতা হচ্ছে 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করা, এবং আমরা যদি এক্সাক্ট 10 গ্রাম পরিমাণ বি যদি আমরা যোগ করি তখন যে দ্রবণটা তৈরি হবে এই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন অতিপৃক্ত দ্রবণ কাকে বলা হয়? যদি মনে করা যাক যে এখানে আমরা 11 গ্রাম পরিমাণ আমরা যদি বি যোগ করি তাহলে কি হবে? তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। স্বাভাবিক অবস্থায় ঘটনা এক, স্বাভাবিক অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে যে 10 গ্রাম পরিমাণ দ্রব্য এই দ্রাবকে দ্রবীভূত থাকবে এবং 1 গ্রাম পরিমাণ দ্রব্য নিচে তলানি হিসাবে জমা পড়বে। অর্থাৎ আমাদের এই দ্রাবকের ক্ষমতা যেহেতু 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করা, সুতরাং আমরা যদি 11 গ্রাম পরিমাণ বি যদি এই দ্রবণে যদি যোগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 10 গ্রাম পরিমাণ বি দ্রবীভূত হয়ে দ্রবণে থাকবে আর 1 গ্রাম পরিমাণ বি নিচে কিন্তু তলানি হিসেবে পড়ে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার ঘটনা। এখন আমরা যদি একটা বিশেষ অবস্থা যদি প্রয়োগ করি সেটা কি রকম? মনে করা যাক যে আমরা এখানে তাপ দিচ্ছি, সাধারণত তাপ দিলে কিন্তু দ্রাব্যতা বাড়ে, এবং দ্রাব্যতা কাকে বলে আমরা অবশ্য একটু পরে আলোচনা করব। আমরা আপাতত এটুকু মনে রাখি যে তাপ দিলে দ্রাব্যতা বাড়ে। তো মনে করা যাক যে এখানে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে যেটা হবে যে এখানে 1 গ্রাম পরিমাণ যে দ্রব্যটা
নিচের তলানি হিসেবে পড়েছিল, এই 1 গ্রাম পরিমাণ দ্রবটাও কিন্তু তখন কিন্তু দ্রবণে চলে যাবে, যে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে কখন এই অতিরিক্ত, এখানে অ্যাকচুয়ালি এ এর ক্ষমতা ছিল 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করার, কিন্তু এখন সেটা 11 গ্রাম পরিমাণ বি কেই দ্রবীভূত করতেছে, করে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতেছে, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। শর্তটা কি? শর্ত হচ্ছে যেখানে তাপ প্রয়োগ করা হয়েছে। কারণ যদি আমরা তাপ যদি প্রয়োগ করা যদি বন্ধ করে দেই, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই দ্রবণটা আবার কিন্তু দেখা যাবে যে এই 1 গ্রাম পরিমাণ যে অতিরিক্ত যে দ্রবীভূত অবস্থা আছে, এই অতিরিক্ত 1 গ্রাম পরিমাণটা আবার নিচে কিন্তু তরল হিসেবে পড়ে থাকবে। তা এইরকম একটা শর্ত সাপেক্ষে বা বিশেষ ব্যবস্থায়, তাহলে যেটা বলছিলাম যে প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা আছে। তো উক্ত দ্রাবকে যদি তার ক্ষমতার চেয়ে যদি বেশি পরিমাণে যদি থাকে তাহলে অতিপৃক্ত হয়, আর ক্ষমতার চেয়ে যদি কম পরিমাণে থাকে তাহলে অসম্পৃক্ত হয়, আর যদি ঠিক ক্ষমতার পরিমাণ যদি সমান পরিমাণ যদি থাকে তাহলে সেটা সম্পৃক্ত হয়। যেমন এখানে আমরা বলছি যে 100 গ্রাম দ্রাবক এ এর ক্ষমতা হচ্ছে 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করা, সুতরাং যখনই 10 গ্রাম পরিমাণ বি কে দ্রবীভূত করা হবে তখন এই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। তো এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে সম্পৃক্ত দ্রবণের এই ধারণাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো সম্পৃক্ত দ্রবণটা স্পষ্ট তোমাদের কাছে বোঝা গেছে কিনা, বা সম্পৃক্ত দ্রবণটা সম্বন্ধে তোমরা স্পষ্ট একটা ধারণা পাইছো কিনা আমাকে একটু বলো, কারণ এইটা ধারণা ক্লিয়ার থাকা খুবই জরুরি। আচ্ছা, ফ্যান চালু অবস্থায় কি তোমাদের শুনতে কি অসুবিধা হচ্ছে? এখন কি তোমরা শুনতে পাচ্ছ? অল্প ফ্যানের শব্দ অল্প শোনা যাচ্ছে, কিন্তু কথা শোনা যাচ্ছে, আর সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তাহলে সম্পৃক্ত দ্রবণ সবারই বুঝে গেছে তো নাকি? জি স্যার। কোনো অস্পষ্টতা আছে? না স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো, এখন আমরা করবো দ্রাব্যতা। তো দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সংজ্ঞাটা জানার জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমি এটা একটু মুছাই দিই। দ্রাব্যতার সংজ্ঞায় বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রা, মানে তাপমাত্রাকে নির্দিষ্ট হতে হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, তো দ্রাব্যতাকে মূলত 3 ভাবে সংজ্ঞায়িত করা যায়, তার মধ্যে আমি প্রথম সংজ্ঞাটা আবার বলছি। সংজ্ঞা 1, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংজ্ঞা 1 করব। তো সংজ্ঞা 1 এর ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকে যে পরিমাণ দ্রব থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, দ্রবের সেই পরিমাণটাকেই বলা হচ্ছে তার দ্রাব্যতা। আর একটু ভালো করে যদি বলি তাহলে একটা ছবি আট করে একটু দেখাই। এখানে একটু দেখো, মনে করা যাক যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে 100 গ্রাম পরিমাণ দ্রাবক এ আছে। আচ্ছা, এখন এই দ্রাবক এ এর মধ্যে যত গ্রাম পরিমাণ বি যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, বি এর সেই পরিমাণটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সংজ্ঞাটা এইভাবে বলা যায় যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম পরিমাণ দ্রব যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। শর্ত কিন্তু হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হইতে হবে। একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, দ্রবের সেই পরিমাণটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা। যেমন মনে করা যায় যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, 36.5। এইটা বলতে আসলে কি বোঝায়? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36.5 বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে, মানে 100 গ্রাম পানিতে যদি আমরা বিবেচনা করি, তাহলে 100 গ্রাম পানিতে যদি 36.5 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইডকে যোগ করা হয় তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এই জন্য বলা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম পরিমাণ দ্রব যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, দ্রবের সেই পরিমাণটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা। তাহলে
দ্রাব্যতার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দ্রাব্যতাটাকে যেভাবে সংজ্ঞায়িত করছি সেটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে দ্রবকে কিন্তু সংজ্ঞায়িত করা হচ্ছে। সেটা কিভাবে, সেটা বলা হচ্ছে যে এখানে 100 গ্রাম দ্রাবক থাকতে হবে, আর এখানে যত গ্রাম পরিমাণ দ্রব থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, দ্রবের এই পরিমাণটাকেই বলা হচ্ছে কিন্তু তার দ্রাব্যতা। দ্রাব্যতার সংজ্ঞাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো মনে করা যাক যে ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবক, ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে যদি আমরা এম গ্রাম পরিমাণ যদি আমরা দ্রব যোগ করি তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে কি হচ্ছে, মনে করি যে ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকে যদি আমরা এম গ্রাম পরিমাণ যদি আমরা দ্রব যোগ করি তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে দ্রাব্যতার এই সংজ্ঞা থেকে বলা যায় যে 1 গ্রাম দ্রাবকে যোগকৃত দ্রবের পরিমাণটা হচ্ছে এম বাই হচ্ছে ডব্লিউ। তাহলে 100 গ্রাম, যেহেতু আমরা 100 গ্রামের উপর ভিত্তি করে সংজ্ঞাটা দেই, এই সংজ্ঞাটা, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণটা হবে এম ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে ডব্লিউ। এইটাকেই মূলত বলা হচ্ছে দ্রাব্যতাকে এস দ্বারা সূচিত করা হয়। এস সমান লেখা যায় এম ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে ডব্লিউ। তাহলে যেটা হলো যে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে যেহেতু দ্রাবক এবং দ্রব উভয়ের পরিমাণটা গ্রাম এককে পরিমাপ করা হয়, তাই এই দ্রাব্যতার কোনো একক নাই। তাহলে যদি প্রশ্নে কখনো কোনো দ্রাব্যতা দেওয়া থাকে যার মান মানে যার কোনো একক থাকবে না, এইরকম এককবিহীন যদি কোনো দ্রাব্যতা দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের সংজ্ঞা 1 অনুযায়ী দ্রাবকের সংজ্ঞাটা নির্ধারিত হবে। আর দ্রাবক সংজ্ঞা 1 অনুযায়ী দ্রাব্যতার সংজ্ঞাটা তাহলে কেমন হচ্ছে? সংজ্ঞা 1 অনুযায়ী দ্রাব্যতার সংজ্ঞাটা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম পরিমাণ দ্রব যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, দ্রবের ওই গ্রাম পরিমাণটাকেই বলা হচ্ছে তার দ্রাব্যতা। যেমনটা বলছিলাম, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36.5। আমি পাশে কিন্তু কোনো একক লেখি নাই। কেন একক লেখি নাই? এই জন্য একক লেখি নাই যে কারণটা হচ্ছে যে এখানে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি আমি 36.5 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইডকে যোগ করে যদি দ্রবীভূত করি, তাহলে যে যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, শর্তবা কিন্তু হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি হইতে হবে। যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তখন আমি এই 36.5 কে বলতে পারবো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা একটু মনে রাখবো। এই সমীকরণটা বুঝা গেল কিনা আমাকে একটু বলো। এই সমীকরণটা হচ্ছে এরকম, মনে করি যে ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকে এম গ্রাম পরিমাণ দ্রব থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, আচ্ছা, তাহলে 1 গ্রাম পরিমাণ দ্রাবকে দ্রবের পরিমাণটা হচ্ছে এম বাই ডব্লিউ, এবং আমরা যেহেতু প্রতি 100 গ্রামের জন্য যেহেতু আমরা সংজ্ঞাটা দিই, তাই আমরা বলতেছি যে 100 গ্রাম দ্রাবক যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে তাহলে দ্রবের পরিমাণটা হবে এম ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে ডব্লিউ। তাই এই এম ইন্টু 100 ডিভাইড বাই ডব্লিউ সমান কিন্তু দ্রাব্যতা বা এস লেখা যায়। তাহলে এই এসটা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণটাকে মূলত বলা হচ্ছে দ্রাব্যতা। বিষয়টা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা ছোট্ট একটা অঙ্ক করি। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করব, তোমরা অঙ্কটা একটু লিখে নাও। দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। তাহলে ওই দ্রবটির দ্রাব্যতা কত? এটা আমরা একবার বলেন। এটা একটু লিখবই না, একটু লিখে দেই। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, লিখে কি দেখা যাচ্ছে? দেখো তো, তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম কোন সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ
দ্রবের এপাশে লিখে মনে হয় দেখা যাবে না, এখান থেকে লিখি আবার। দ্রবের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। তাহলে এই দ্রবটার দ্রাব্যতা কত? দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিবিলিটি, সেখান থেকে অবশ্যই এসকে নির্বাচন করা হয়েছে, তাহলে তার দ্রাব্যতা কত? আচ্ছা, তোমরা কি একটু ট্রাই করে দেখবা নাকি আমি অঙ্কটা করে দেবো? করে দেন স্যার। আচ্ছা, আমি একটু করে দিই। এখানে দেখো, এখানে বলছে যে একটা 25°C তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখানে কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে? 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে। একটু কাছে নিতে হবে, না তাই? স্যার, ঠিকই দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই পর্যন্ত একটু দেখো, কারণ কাছে নিলে আবার আমার হাতে নিতে হবে, ঠিক আছে? আমি একটা জিনিস উপর রাখছি, হ্যাঁ। আচ্ছা, তো দেখো, যেটা হচ্ছে যে এখানে এটা কিন্তু হচ্ছে দ্রবণের পরিমাণ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে যদি ডব্লিউ গ্রাম দ্রাবকে যদি এম গ্রাম পরিমাণ দ্রব্য থাকে, তাহলে দ্রবণের পরিমাণটা কত হচ্ছে? দ্রবণের পরিমাণ আমরা কিন্তু জানি যে দ্রবণ সমান হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রবণ। তার মানে দ্রবণের পরিমাণটাকে যদি আমরা ভি বিবেচনা করি, এখানে মানে লিখে দেখা যাবে ভি যদি বিবেচনা, ভি সমান হচ্ছে কিন্তু ডব্লিউ প্লাস হচ্ছে এম। আচ্ছা, তাহলে এখানে ভি এর মান কিন্তু দেওয়া আছে 120 গ্রাম। ডব্লিউ এর পরিমাণটা কিন্তু দেওয়া নাই, মানে দ্রাবকটা দেওয়া নাই, কিন্তু এম এর মানটা হচ্ছে, দ্রবের পরিমাণটা হচ্ছে 15 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এখানে দ্রাবক আছে কত? 120 মাইনাস হচ্ছে 15, মানে হচ্ছে 105 গ্রাম। তাহলে এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে 105 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে 15 গ্রাম দ্রব। তোমরা একটু শুনে যাও, হ্যাঁ? আমি এটা পরে তোমাকে আবার নিয়ে যাবো, ওই যে আমার বোর্ডে লিখবো, আমার ট্যাব দিয়ে লিখবো, এভাবে হবে না, বারবার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, হোক। তো এইখানে দেখো, এখানে বলছে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এরকম, যে মনে করি যে দ্রাবকের ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকে, এত গ্রাম দ্রাবকে যদি এম গ্রাম পরিমাণ দ্রবীভূত থাকে, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আচ্ছা, হইল। তাহলে 1 গ্রাম পরিমাণ দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণটা হবে এম বাই হচ্ছে ডব্লিউ। তাহলে আমরা যেহেতু প্রতি 100 গ্রামের জন্য যেহেতু আমরা সংজ্ঞাটা দিয়ে থাকি, তাহলে আমরা বলতে পারবো যে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণটা হচ্ছে এম বাই ডব্লিউ ইন্টু হচ্ছে 100। এইটাকেই মূলত বলা হচ্ছে দ্রাব্যতা বা এস, সলিবিলিটির এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এস সমান লেখা যায় এম ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে ডব্লিউ। এখন যদি ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে এম গ্রাম পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণটা কত হচ্ছে? আমরা জানি দ্রবণ সমান হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রব। সুতরাং আমরা বলতে পারি দ্রবণ হবে, দ্রাবক হচ্ছে ডব্লিউ গ্রাম এবং দ্রব হচ্ছে কিন্তু এম গ্রাম। এটা হচ্ছে এম গ্রাম। আচ্ছা, এখানে দেয়া আছে যে 120 গ্রাম পরিমাণ সম্পৃক্ত দ্রবণে। তাহলে 120 গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণ হয়, এখানে দেয়া আছে, মনে করা এটা যদি আমরা ভি দ্বারা সূচিত করি, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি এর মান। আর 15 গ্রাম দ্রব দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এম এর মান। তাহলে ডব্লিউ এর মান তাহলে কত হবে? তাহলে আমরা লিখতে পারবো এই অনুযায়ী যে ভি হচ্ছে 120, ডব্লিউ এর মান জানা নাই, এম এর মান হচ্ছে 15। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে ডব্লিউ সমান লেখা যায় 105 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। তাহলে এখন আমরা এই সমীকরণে যখন আমরা ফলো করে লিখি, তাহলে লিখতে পারবো যে এস সমান আমরা লিখতে পারছি এরকম, এম এর মান হচ্ছে 115 গ্রাম, এটা 15 গ্রাম। আর ডব্লিউ এর মানটা আমরা হিসাব করে বের করলাম 105 গ্রাম, 105 গ্রাম। আর তার সাথে গুণ হিসেবে আছে একটা 100। হিসেব নিকেশ করলে 14.29 এরকম পরিমাণ হয়। এখানে কিন্তু কোনো কিন্তু একক নাই, এটা হচ্ছে কিন্তু একক বিহীন, একক বিহীন। তাহলে দ্রাব্যতার এই 1 নম্বর সংজ্ঞাটা বোঝা গেছে কিনা আমাকে তোমরা একটু নিশ্চিত করে একটু জানাও। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো না? কোনো অস্পষ্টতা আছে? কারণ এরপরে আমরা দ্রাব্যতার অনেকগুলো অঙ্ক করবো, তো তখন এই প্রথমে ছোট ছোট অঙ্কগুলোর সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকলে পরের অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে। আচ্ছা, এটা যাই হোক, এটা পাতা এখানে থাক। এখন দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে, সেটা কি রকম? কয়েকটা নিয়ামকের প্রভাব আছে, আমি একটু লিখি, কালিটা একটু চেঞ্জ করলে। 1, তাপমাত্রার প্রভাব আছে। 2, চাপের প্রভাব আছে। 3, দ্রাবকের প্রকৃতির উপর প্রভাব আছে, দ্রাবকের প্রকৃতি। 4, দ্রবের প্রকৃতির উপর প্রভাব আছে। এই বিষয়গুলো প্রভাব আছে, আরো কিছু প্রভাব আছে। তো আমরা এই 4টা আগে জানার আগে চেষ্টা করি।
তাহলে ওই যে প্রথমে যে বলছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, দ্রব্যের সেই পরিমাণটাকে দ্রাব্যতা বলে। তো এখানে তাপমাত্রাকে নির্দিষ্ট করে কিন্তু বলছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তো তাপমাত্রাকে নির্দিষ্ট থাকলে কি হয় সেটা একটু দেখো। আমরা জানি যে দ্রাবক প্লাস হচ্ছে দ্রব সমান কিন্তু হচ্ছে দ্রবণ। এখন যখন একটা দ্রাবকের মধ্যে একটা দ্রব্য যখন যোগ করা হয়, সে এটা হচ্ছে একটা পাত্র, এখানে একটা দ্রাবক আছে, দ্রাবক। এই দ্রাবকে যখন একটা আমরা এখন দ্রব্য যখন যোগ করব, যোগ করার সময় দুইটা ঘটনা ঘটতে পারে। এক, এখানে তাপ উৎপন্ন হতে পারে, অর্থাৎ ডেল এইচ এর মানটা নেগেটিভ হতে পারে, অথবা তাপ শোষিত হতে পারে, অর্থাৎ ডেল এইচ এর মানটা পজিটিভ হতে পারে। যেমনটা ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করা যাক যে এইখানে পানি আছে। তোমরা কখনো পাথরের চুনকে কি পানিতে কি দিয়েছিলে? অভিজ্ঞতা আছে কারো? জি স্যার। পাথরের চুন, আচ্ছা, জি স্যার। জি দেওয়ার স্যার, সময় গরম হয় প্রচুর। গরম দেওয়ার হয়ে যায়। দেওয়ার সময় গরম হয়ে গেছিল, তাই না? আচ্ছা, জি তার স্যার। মানে হচ্ছে যে পাথরি চুন হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন তোমরা পানিতে যখন দিয়েছিলে, তখন ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয়েছিল, মানে বিক্রিয়া ছিল তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে এই যে এখানে ছিল পানি, এই পানির মধ্যে যখন তুমি ক্যালসিয়াম কার্বনেটকে যখন দিয়েছিলে, তখন যেটা হয়েছিল সেটা হচ্ছিল যে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, এবং সাথে কিন্তু বুদবুদও কিন্তু উৎপন্ন হয়েছিল, তাই না? অভিজ্ঞতা কি জি বলে? স্যার। বুদবুদ কিন্তু উৎপন্ন জি হয়েছে, সেই স্যার, বুঝছি। সেই বুদবুদটা হচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইডের কিন্তু বুদবুদ। আচ্ছা, তো যাই হোক, আমার এত কিছু লাগবে না, আমার মূল যেটা লাগবে সেটা হচ্ছে যে যখন আমি কোনো চুনকে পানিতে যখন দ্রবীভূত করি, তখন প্রক্রিয়া হয় তাপ উৎপাদী। আচ্ছা, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে লা শীতলীয়ের নীতিটা কি তোমাদের কি মনে আছে? লা শীতলীয় নীতি তোমরা 19 কিন্তু পড়ছো, লা শীতলীয়ের নীতি পড়ো নাই? জি জি স্যার। স্যার, করছি। লা শীতলীয়ের নীতিটা কি মনে আছে? না জি স্যার, মনে স্যার। নেই। আচ্ছা, কিছুটা লা- কিছুটা। লা শীতলীয় নীতির ক্ষেত্রে আমি শুধু একটু কথা বলে দিই, আমি ডিটেলস আজকে বলবো না। ডিটেলস বলার মতো একটা জায়গা আছে, যখন আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা করবো তখন আমরা জানবো। খালি এটুকু মনে রাখবা যে তাপের ক্ষেত্রে লা শীতলীয়ের নীতিটা হচ্ছে এরকম। লা সাতেলিয়ে সাতের নীতি হচ্ছে হিতে বিপরীত। হিতে বিপরীত। সেটা আবার কেমন কথা? সেটা হচ্ছে এইরকম, যদি কোনো প্রক্রিয়া তাপ উৎপাদী হয়, যদি কোনো প্রক্রিয়া তাপ উৎপাদী হয়, আমি একটু নিচে লিখি, তাপ উৎপাদী এই তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে যদি তাপকে যদি বাড়াই দেওয়া হয়, মানে তাপ যদি পজিটিভ করে দেওয়া হয়, তাপ যদি বাড়িয়ে দেওয়া হয়, মানে তাপ যদি যোগ করা হয়, তাহলে কি হবে? এটা বিপরীত হবে। হিটটা হচ্ছে তাপ দেওয়া হচ্ছে হিট, আর এর বিপরীতটা হচ্ছে বিক্রিয়াটা বিপরীতে ফিরে আসবে, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ফিরে আসবে, পশ্চাৎমুখী হবে। এই প্রক্রিয়াগুলো আমরা জানি যে উভমুখী প্রক্রিয়া, পশ্চাৎমুখী হবে, পশ্চাৎমুখী পশ্চাৎমুখী হবে। তার মানে মাইনাস হবে, বা এখানে পশ্চাৎমুখী নালকে এটাকে দিক লিখি, দিকটা কি হবে? দিকটা এরকম বিপরীত হবে। তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে যখন তাপ দেওয়া হয়, তখন এটা হিতে বিপরীত হয়, মানে প্রক্রিয়া তখন বিপরীত দিকে যখন আসে, তার মানে হচ্ছে যে যদি আমরা এই পানির মধ্যে যদি ক্যালসিয়াম কার্বনেট দেই, দেওয়ার ফলে যদি আমরা একটা দ্রবণ তৈরি করি, এই দ্রবণটা তৈরি করার সময় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকবে, সে 10 গ্রাম যদি থাকে, তাহলে তাপমাত্রা বাড়ায় যদি এটাকে যদি আমি 35 ডিগ্রি সেলসিয়াস যদি করে দেই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হওয়ার পরিমাণটা আরও কমে যাবে, মনে করা যাক যে 8 গ্রাম পরিমাণ হলো। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন এই প্রক্রিয়া যখন তাপ যখন দেওয়া হচ্ছে, তখন এই প্রক্রিয়াটা বিপরীতমুখী হচ্ছে, তার মানে দ্রবণ দ্রবীভূত না হয়ে আবার সেটা দ্রব এবং দ্রাবকে পরিণত হচ্ছে। তাহলে যে সকল দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা, যে সকল দ্রবের ক্ষেত্রে দ্রবণ প্রক্রিয়াটা তাপ উৎপাদী, সেই সকল দ্রবের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা কমে যায়। এই বিষয়টা বোঝা গেল কিনা আমাকে একটু বলো। আজকে একটু উপস্থিতি কম, আজকে মাত্র 4 জন উপস্থিত। আজকে বিদ্যুৎ গিয়েছিল, এই কারেন্ট গেলে একটু সমস্যা হচ্ছে, কেমন জানি এখন 4টার সময় করে শুধু কারেন্টটা গিয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা বুঝে গেছে কিনা আমাকে একটু বলো। জি স্যার।
আচ্ছা, আর একটা উদাহরণ দেই। মনে করা যাক যে এখানে তোমার 100 গ্রাম পরিমাণ পানি আছে। তোমরা পানিতে যখন চিনি যোগ করছিলে, চিনি, তখন যে শরবতটা তৈরি হয়েছিল, তোমরা কি দেখছো যে শরবতটা ঠান্ডা হয়েছিল না গরম হয়েছিল? চিনি যোগ করার ফলে কি হয়েছিল? ঠান্ডা হয় স্যার। ঠান্ডা হয়েছিল, তাই না? তো আসলে কিন্তু এই যে এখানে দ্রব্যটা যদি চিনি বিবেচনা করি, দ্রব্য যদি আমাদের চিনি হয় আর দ্রাবকটা যদি আমাদের পানি হয়, তাহলে এই পানিতে যখন চিনি দেওয়া হচ্ছে, তখন যে দ্রবণটা উৎপন্ন হচ্ছে, এই প্রক্রিয়া কিন্তু হচ্ছে একটা তাপ হারি প্রক্রিয়া, অর্থাৎ +X তাপ হারি প্রক্রিয়া। তো তাপ হারি প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, যেহেতু তাপ হারি প্রক্রিয়া, তাই তাপমাত্রা যদি বাড়াই তাহলে সামনের দিকে যাবে। এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়ার ক্ষেত্রে। এইখান থেকে হচ্ছে তাপ হারি প্রক্রিয়া। তাহলে কোনো দ্রবের দ্রবণ প্রক্রিয়াটা যদি তাপহারী হয়, তাহলে সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বেড়ে যায়। এবং অধিকাংশ পদার্থ হচ্ছে এই প্রকৃতির। যেমনটা চিনির ক্ষেত্রে যদি আমরা এইভাবে একটা যদি লেখা যদি একটু দেখাই, একটা লেখচিত্র থাকার কথা আছে, অবশ্য একটা লেখচিত্র। এই লেখচিত্রটা দেখো। এই লেখচিত্রতে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে, সলিবিলিটিকে আলেখিত করা হয়েছে এবং এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে আলেখিত করা হয়েছে। আমরা যদি লেড নাইট্রেটের কথাটা যদি চিন্তা করি, লেড নাইট্রেটের কথা, তাহলে দেখব যে যখন তাপমাত্রা, যখন মনে করা যাক যে এই জায়গায় যদি চিন্তা করি, তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গায় তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তখন তার দ্রাব্যতা কত? 40 এবং 50-এর মাঝামাঝি একটা জায়গায়, সেটা হচ্ছে 48। তখন তার দ্রাব্যতা হচ্ছে 48। তারপরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যদি আমরা যদি 50 করি, তাহলে কি হবে দেখো তো, এই জায়গায় কিন্তু সেট করছে। তাপমাত্রা যখন 50 করা হবে লেড নাইট্রেটের ক্ষেত্রে, তখন দ্রাব্যতা কত হবে বলো তো? এইরকম একটা কিছু হবে, 80 এবং 90-এর মধ্যে, মনে করা যাক যে 87। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে লেড নাইটের ক্ষেত্রে তাপমাত্রা যখন বাড়ানো হচ্ছে, তাপমাত্রা বাড়িয়ে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 50 ডিগ্রি সেলসিয়াস যখন করা হচ্ছে, তখন লেড নাইট্রেটের দ্রাব্যতা বেড়ে 48 থেকে কিন্তু 87 হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন দ্রাব্যতার সংজ্ঞা দিয়েছি, তখন বলেছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম, এখানে কিন্তু প্রতি 100 গ্রাম দ্রাবক হিসেবে এখানে পানিকে চয়েস করছে। দ্রাবক বিভিন্ন রকম হতে পারে, তবে পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রাবক, এই জন্য পানিকেই সবসময় উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। তো এই জন্য বলা হচ্ছে যে প্রতি 100 ডিগ্রি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে বা পানিতে যত গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, দ্রবের সেই পরিমাণটাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা। অধিকাংশ দ্রবের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বেড়ে যায়। যেমন মনে করো যে তুমি যদি চিনির একটা দ্রবণ তৈরি করো, ওর কাছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, করার পর এখানে আর একটু চিনি যদি যোগ করো, তাহলে এই চিনিটা নিচে কিন্তু জমাট হয়ে থাকবে। এখন তুমি যদি তাপ দাও, তাহলে কিছুক্ষণ পরে দেখবা যে এই চিনিটা আর নাই, এই চিনিটা কিন্তু তখন কিন্তু দ্রবণের মধ্যে চলে গেছে। এটা কেন হলো? এটা আমাদের তাপমাত্রা বাড়ানোর ফলে নিচে যে চিনিটা জমা হয়েছিল, সেই চিনিটাও কিন্তু দ্রবণে গেছে। তার মানে তাপমাত্রা বাড়াইলে চিনির দ্রাব্যতার মানটা বেড়ে যায়। তা এখানে দেখা যাচ্ছে অধিকাংশ রেখাই কিন্তু ঊর্ধ্বমুখী। শুধু এই যে সেরিয়াম সালফেট, এই সেরিয়াম সালফেটটাই শুধু একটু ভিন্ন রকম মনে হচ্ছে, এটা একটু নিচের দিকে যাচ্ছে, আর তাছাড়া সবগুলোই প্রায় ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে আমরা সার্বিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি যে অধিকাংশ দ্রবের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা বুঝে গেল কিনা আমাকে একটু কমেন্টস করে একটু জানাও। আমি একটু দেখতে চাই যে কাদের কাদের বুঝে গেল, কারা কারা বুঝো নাই। হ্যাঁ অথবা না লিখে জানাই দাও যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা বুঝে গেল কিনা। মহিবুল হাসান বলছে জি স্যার। আর বাকিদের কি অবস্থা? রাকিবুল বলেছে হ্যাঁ স্যার। আমাদের লাইনে আছে এখন 3 জন। কি অবস্থা? ইয়ামিন আছে, মহিবুল আছে, রাকিবুল। ইয়ামিন বোঝা যায়নি, আর একবার বলেন স্যার। আচ্ছা, তো বুঝে না গেলে বলবো যে না, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে যখন একটা দ্রাবকের মধ্যে যখন কোনো দ্রব্য যোগ করা হয়,
তখন যে দ্রবণ উৎপন্ন হয় এই প্রক্রিয়াটা তাপ উৎপাদী হতে পারে অথবা তাপ হারিও হতে পারে। এখন দ্রাবকের মধ্যে দ্রব যোগ করে দ্রবণ প্রক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, যদি তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী হয়, তাহলে কি হবে? তাহলে তাপ প্লাস করলে বিক্রিয়াটা পিছনের দিকে আসবে, তার মানে দ্রাব্যতা কমে যাবে। পিছনের দিকে আসা মানে হচ্ছে দ্রাব্যতা কমে যাওয়া, কমে যাবে দ্রাব্যতা, দ্রাব্যতা কমে যাবে। আর যদি তাপ যদি মাইনাস করা হয় তাহলে সামনের দিকে যাবে, তার মানে তাপমাত্রা হচ্ছে বেড়ে যাবে। এইটুক জায়গায় বুঝা গেল কিনা ইয়ামিন, আমাকে একটু বলো তো। জি স্যার, বোঝা গেছে। যে সকল দ্রবের দ্রবণ প্রক্রিয়াটা তাপ উৎপাদী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা পিছনের দিকে যায়, তার মানে দ্রবণ থেকে সেটা দ্রব এবং দ্রাবকে আবার পরিণত হয়। তা দ্রবণ যদি দ্রবে যদি পরিণত হয় তার মানে হচ্ছে দ্রাব্যতা কমে যায়, পিছনে যাওয়া মানে হচ্ছে কমে যাওয়া। আর এই প্রক্রিয়াটার ক্ষেত্রে, এই তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা যদি আবার কমানো যায় তাহলে সামনের দিকে বিক্রিয়াটা অগ্রসর হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যদি এই দ্রবণ প্রক্রিয়া তাপ উৎপত্তি না হয়, যদি তাপ হারি হয়, তাপ হারি হয়, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে তাপ যদি আমরা প্লাস করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তার মানে হচ্ছে দ্রাব্যতা বেড়ে যাবে, দ্রাব্যতা বাড়বে। আর যদি তাপ যদি কমায় দেয় তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে আসবে, অর্থাৎ দ্রাব্যতা কমবে। তাহলে যে সকল দ্রবের ক্ষেত্রে দ্রবণ প্রক্রিয়াটা তাপ হারি তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, আর তাপমাত্রা কমাইলে দ্রাব্যতা কমে। তাহলে এখন বলো তো, লেড নাইট্রেটের দ্রবণ প্রক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি? ইয়ামিন বলো, স্পেশালি ইয়ামিন বলবে, লেড নাইট্রেটের দ্রবণ প্রক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপ হারি? স্যার বলতে পারলাম না। আচ্ছা, এই লেখ চিত্রটা বোঝা যায়নি তাই না? জি স্যার, এই বুঝছি তো স্যার। এই তাপ উৎপাদী এবং তাপ হারি এই প্রসেসটা কি বোঝা গেছে, এই ঘটনাগুলো? জি স্যার, এটা বুঝতে আচ্ছা, পারছি। ইয়ামিনের জন্য স্পেশালি দেখো, ইয়ামিন দেখো, মনে করা যাক এই জায়গায়, এইটা হচ্ছে লেড নাইট্রেটের দাগ, এই যে এই দাগটা যে আছে এই দাগটা হচ্ছে লেড নাইট্রেটের। এই জায়গায় লেড নাইট্রেটের দ্রাব্যতা কত? ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে আলেখিত করা হয়েছে আর এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে আলেখিত করা হয়েছে। আচ্ছা, এই জায়গার কথাটা না ভুলে যাও, আমরা নতুন আরেকটা যদি নেই, এই যে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি নেই, তাহলে বলো তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? ইয়ামিন বলো, এই জায়গায় না? জি স্যার, 40-30 এর মাঝে। 40 এবং 30-এর মাঝে। তাহলে ধরা যাক মনে করা যায় 45, কথার কথা 45। তাহলে আমরা দেখতেছি যে এই জায়গাটাতে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার দ্রাব্যতা, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে, মনে করা যাক যে 35, যেহেতু 40 এবং 30-এর মাঝে, মনে করা যাক হচ্ছে 35। আচ্ছা, এখন যদি আমরা মনে করা যাক যে এই জায়গায় যদি চিন্তা করি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রায় এই 50। জায়গায় 50-র কাছাকাছি, তাই না? 50-র কাছাকাছি, মনে করা যাক যে 49। তাহলে আমরা দেখতেছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা বুঝতে পারছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 35, কিন্তু যখন তাপমাত্রা যখন 70 ডিগ্রি সেলসিয়াস হয় তখন তার দ্রাব্যতা হচ্ছে 49। তার মানে হচ্ছে তাপমাত্রা যখন বাড়ানো হলো, 30 থেকে যখন 70 করা হলো, তখন তার দ্রাব্যতা কিন্তু 35 থেকে বেড়ে কিন্তু 49 হয়েছে। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দ্রবণ প্রক্রিয়া হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া, কারণ তাপহারী প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে এবং তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে। ইয়ামিন, এবার কি বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার, বোঝা গেছে। নাকি এমনিতেই বললা যে লজ্জা পেয়ে বললা? লজ্জা পেয়ে বলছো না সত্যি সত্যি বলছো? সত্যি সত্যি বলছো নাকি? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা চাপের প্রভাবটা একটু আলোচনা করতে চাই। না স্যার, বুঝতে পারছি না। মানে সত্যি সত্যি বুঝতে পারছো আর কি নাকি?
আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এরপর দেখো চাপের প্রভাব। চাপের প্রভাব, তো চাপের প্রভাবের ক্ষেত্রে একটা কথা আছে। কথাটা কেমন? কথাটা হচ্ছে এইরকম, যে মনে করা যাক যে এইখানে একটা তরল আছে, সে পানি আছে, মানে দ্রাবক আছে, পানিটা হচ্ছে দ্রাবক। এখন এইখানে যদি আমরা যদি কঠিন কোনো দ্রব্য যদি দেই, কিরকম দ্রব্য? কঠিন দ্রব্য। কঠিন দ্রব্য কারা? যেমন লবণগুলো, যেমন সোডিয়াম ক্লোরাইড বলো বা ক্যালসিয়াম কার্বনেট বলো ইত্যাদি লবণগুলো যদি আমরা যদি দিই, তাহলে এই কঠিন দ্রবের উপর কিন্তু চাপের কোনো প্রভাব নাই। কঠিন দ্রবের উপর চাপের প্রভাব নেই। কেন নেই? কারণ কঠিন পদার্থের উপর চাপের খুব সামান্যই প্রভাব আছে। যেমন তোমার হাতে যে কলমটা আছে, এই কলমটাকে তুমি চাপ দাও, চাপ দিয়ে দেখো তো তোমার কলমটা কতটুকু তুমি কমাইতে পারো? পারবা না কিন্তু। তার মানে কঠিন পদার্থের উপর চাপের প্রভাব নাই। কিন্তু এই দ্রব্যটা যদি আমাদের গ্যাসীয় হয়, দ্রব্যটা যদি গ্যাসীয় হয়, যেমনটা মনে করো যে এই পানির মধ্যে যদি আমি কার্বন ডাইঅক্সাইড যদি যোগ করে দিই, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, তাহলে কি হবে? তাহলে কার্বনিক অ্যাসিডে পরিণত হবে, CO3-তে পরিণত হবে। মানে হচ্ছে পানি প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিডে পরিণত হবে, কার্বনিক অ্যাসিড। আচ্ছা, তখন কিন্তু একটা বিষয় হচ্ছে, একটা হেনরির একটা সূত্র আছে, হেনরির সূত্র। হেনরির সূত্রে বলতেছে যে যে সকল দ্রব্য গ্যাসীয়, কোন দ্রব্যের কথা বলা হচ্ছে? গ্যাসীয় দ্রব্যের ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে। বলা হচ্ছে যে যে সকল দ্রব্য গ্যাসীয় তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে তাদের দ্রবীভূত হওয়ার পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ এটা যদি হয় দ্রবীভূত হওয়ার পরিমাণ, হওয়ার পরিমাণ, পরিমাণ যেটাকে আমরা এক কথায় বলতে পারি দ্রাব্যতা, আর এইটা যদি হয় চাপ, তাহলে বলা যায় যে গ্যাসীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে কি হয়? চাপ বৃদ্ধির সাথে সাথে তাদের দ্রাব্যতা বেড়ে যায়। এটাই স্বাভাবিক। মনে করা যাক যে 1 অ্যাটমসফিয়ার চাপে যদি মনে করো যে 50 মিলি গ্যাসকে যদি দ্রবীভূত করা যায়, তাহলে চাপ বৃদ্ধি করে যদি 2 অ্যাটমসফিয়ার যদি করা যায়, তাহলে চাপ বৃদ্ধি পেয়ে আয়তন বৃদ্ধি পেয়ে 100 মিলিলিটারকে দ্রবীভূত করা যাবে, তার মানে তার পরিমাণটা বেড়ে যাবে। এখন এই সমীকরণটাকে যদি আমরা একটু এইভাবে একটু লিখি, সংখ্যা চিহ্নের পরিবর্তে যদি লিখি, পি সমান মনে করা যায় যে কে এক্স, কে একটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক একে বলা হচ্ছে মূলত হেনরির ধ্রুবক, হেনরির ধ্রুবক। তাহলে এই সমীকরণটা কিন্তু দেখো, এই সমীকরণটা কিন্তু হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তার মানে হচ্ছে যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্দেশ করতেছে। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি চাপ পি কে আলেখিত করি এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা দ্রাব্যতা এক্স কে যদি আমরা আলেখিত করি, দ্রাব্যতা এক্স, তাহলে দেখা যায় যে যখন চাপ এখানে, তখন দ্রাব্যতা কিন্তু এইখানে। যখন চাপ আর একটু বাড়াই দেওয়া হলো, তখন দ্রাব্যতা কিন্তু দেখো কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে চাপ বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কিন্তু বাড়ে। তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো, যদি কোনো দ্রব্য কঠিন হয় তাহলে তার উপর চাপের কোনো প্রভাব নাই। কিন্তু কোনো দ্রব্য যদি গ্যাসীয় হয়, তাহলে গ্যাসীয় দ্রব্যের উপর চাপের প্রভাব আছে। গ্যাসীয় দ্রব্যের উপর চাপের প্রভাব এই যে চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা বেড়ে যায়, এবং এটা হেনরি সূত্রের সাহায্যে বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করা যায়। যেমনটা মনে করো তোমরা যে সোডা ওয়াটারগুলো খাও, যেগুলো বাজারে কোল্ড ড্রিঙ্কস নামে পরিচিত, 7 আপ, স্প্রাইট, পেপসি, কোকাকোলা ইত্যাদি ইত্যাদি যেগুলো খাও, এগুলোতে কি হয়? যখন সিপিটা যখন খুব শক্তভাবে যখন লাগানো থাকে, তখন কিন্তু দেখবা যে বোতলটা বেশ শক্ত। কিন্তু যখন তুমি সিপিটা যখন খুললা, তখন বোতলটা কিন্তু কিছু কিন্তু নরম হয়ে গেল। এটা কেন হলো? এটা এই জন্য হলো যে এই সিপির উপরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গায় কিন্তু, তো যেটা বলছিলাম যে যখন আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা যখন আমরা খুলি, তখন একটা শব্দ হয়। এই শব্দটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। যখনই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তখন কিন্তু এই বোতলটা কিন্তু শক্ত অবস্থা থেকে কিন্তু নরম অবস্থায় কিন্তু চলে আসে। তাহলে দ্রবের উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব, এই দুইটা প্রভাব বুঝে গেল কিনা আমাকে একটু বলো। জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতির ক্ষেত্রে বলা হচ্ছে, এটা 3 নম্বর প্রভাব, যে একটা বিষয় হচ্ছে যে
আচ্ছা, এটাকে মুছে দিই। এইখানে দেখো, মনে করা যাক আমরা জানি যে দ্রাবক প্লাস হচ্ছে দ্রবণ সমান হচ্ছে দ্রবণ। আচ্ছা, ভালো কথা। এখন দ্রাবকের প্রকৃতি কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে সেই বিষয়টা আমরা একটু দেখব। এটা আমাদের 3 নম্বর নিয়ামক। তো দ্রাবক যদি পোলার আর দ্রব যদি পোলার হয়, অর্থাৎ দুইটা যদি পোলার হয়, তখন কিন্তু একটা দ্রবণ তৈরি হবে। কিন্তু দ্রাবক যদি অপোলার আর দ্রব যদি অপোলার হয়, তারপরে কিন্তু একটা দ্রবণ তৈরি হবে। কিন্তু যদি আড়াআড়ি হয়, দ্রাবকটা পোলার আর দ্রবটা অপোলার, তাহলে কিন্তু অদ্রবণীয় হবে। আবার দ্রবটা পোলার কিন্তু দ্রাবকটা যদি অপোলার হয়, তারপরেও কিন্তু অদ্রবণীয় হবে। অদ্রবণীয় হবে। এই নিয়মটাকে মূলত বলা হচ্ছে লাইক ডিজলভস লাইক। এটাকে বাংলায় বলা যায় চড়ে চড়ে মাছ তুতে ভাই, মানে এইরকম আর কি। তাহলে লাইক ডিজলভস লাইক নীতি অনুযায়ী বলা যায়, যদি দ্রাবক এবং দ্রব একই প্রকৃতির হয়, দুইটাই যদি পোলার হয় অথবা দুইটাই যদি অপোলার হয়, তাহলে দ্রাব্যতা বেড়ে যায়। যেমনটা মনে করো যে এইখানে একটা পাত্র আছে, এখানে পানি আছে, পানি আছে। এই পানিতে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে পানিতে সোডিয়াম ক্লোরাইড পুরোপুরি দ্রবীভূত হবে, কারণ পানিও একটা পোলার, সোডিয়াম ক্লোরাইডও একটা পোলার। কিন্তু এইখানে যদি মনে করো যে ইথার নেই, ইথার ইথার হচ্ছে এইরকম যে CH3C বা CH3O CH3 ডাইমিথাইল ইথার, ইথার যদি আমি নেই, তাহলে এটা কিন্তু অদ্রবণীয় হবে। তার কারণ হচ্ছে ইথার হচ্ছে কিন্তু একটা অপোলার যৌগ। আবার যদি মনে করো যে এরকম হলো যে এখানে মনে করো যে কেরোসিন আছে, কেরোসিন আছে। এখন এইখানে যদি আমি ডিজেল যদি দিয়ে দেই, তাহলে যেটা হবে, ডিজেলটা পুরোপুরি কেরোসিনে কিন্তু মিশ্রিত হয়ে যাবে, কারণ ডিজেলটাও হচ্ছে অপোলার, এগুলো যেহেতু হাইড্রোকার্বন। ডিজেলও অপোলার কিন্তু কেরোসিনও হচ্ছে অপোলার। তাই অপোলারে অপোলারে আবার কিন্তু ভালো মিলছে। এখানে যেমন পোলার সোডিয়াম ক্লোরাইডের সাথে পোলার পানির ভালো মিশছিল, অনুরূপে এখানে কিন্তু অপোলার ডিজেলের সাথে অপোলার কেরোসিন কিন্তু ভালোভাবে কিন্তু মিশ্রিত হয়। কিন্তু এখন এইখানে যদি পোলার সোডিয়াম ক্লোরাইড যদি আমি যোগ করে দেই, তাহলে এটা কিন্তু আবার অদ্রবণীয় হবে। তাহলে একটা দ্রব কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কি হবে না, সেটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। এক্ষেত্রে দ্রাবক এবং দ্রব উভয় যদি একই রকমের হয়, তাহলে দ্রাব্যতা বাড়ে, দ্রাব্যতা বাড়ে। আর যদি দ্রাবক এবং দ্রব যদি পরস্পর যদি ভিন্ন রকমের হয়, তাহলে কিন্তু দ্রাব্যতা কিন্তু কমে, কমে। যেমনটা পোলারে দ্রাবক যদি পোলার এবং দ্রব যদি পোলার হয়, উভয়ে পোলার হলে যেমন দ্রবীভূত হয় বা দ্রাব্যতা বাড়ে, উভয় যদি অপোলার হয় তারপরে কিন্তু দ্রবীভূত হয় এবং দ্রাব্যতা কিন্তু বাড়ে। কিন্তু একটা পোলার আর আরেকটা যদি অপোলার হয়, তাহলে কিন্তু অদ্রবীভূত অবস্থায় থাকে এবং দ্রবণ তৈরি হয় না, অর্থাৎ দ্রাব্যতা কমে যায়। এই বিষয়টাকে বলা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি। তো এই লাইক ডিজলভস লাইক নীতিটা বোঝা গেল কিনা আমাকে একটু বলো। বোঝা গেছে স্যার। আচ্ছা, জি স্যার, বোঝা গেছে। এবার 4 নম্বর নিয়মটা হচ্ছে দ্রবের প্রকৃতি। একটু আগে আমরা বললাম দ্রাবকের প্রকৃতি বা দ্রবের প্রকৃতি। যেমনটা দেখো যে সোডিয়াম সালফেট 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে সোডিয়াম সালফেট দ্রাবতা 6 গ্রাম পার 100 গ্রাম পানি। এটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা। তাহলে সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে প্রতি 100 গ্রাম পানিতে 6 গ্রাম পরিমাণ সোডিয়াম সালফেট দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে 6। কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা হচ্ছে 36.5 গ্রাম পার 100 গ্রাম পানি। প্রতি 100 গ্রাম পানিতে সোডিয়াম ক্লোরাইড 36.5 গ্রাম পরিমাণ দ্রবীভূত হয়। ফলে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36.5। তাহলে এক্ষেত্রে দ্রাবক কিন্তু একই, এখানেও 100 গ্রাম পানি, ওখানেও 100 গ্রাম পানি, কিন্তু একই দ্রাবকে দেখা যাচ্ছে সোডিয়াম সালফেট দ্রবীভূত হচ্ছে মাত্র 6 গ্রাম, কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে 36.5 গ্রাম। তার মানে হচ্ছে যে দ্রাবক একই হলেও সোডিয়াম সালফেটের দ্রাব্যতা কম, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি।
এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের প্রকৃতি ভিন্ন। প্রকৃতি ভিন্ন হওয়ার কারণ হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, কিন্তু সোডিয়াম সালফেট হচ্ছে সোডিয়াম প্লাস, কিন্তু হচ্ছে সালফেট হচ্ছে মাইনাস। তো এই আয়নগুলো যদি অনেক বড় বড় হয় তাহলে তাদের দ্রাব্যতা কিন্তু কমে যায়। এখানে অবশ্য আরও কিছু ঘটনা আছে, যদি লেটিস শক্তির মান যদি বেশি হয় তাহলে তার দ্রাব্যতা কমে যায়। কিন্তু আমি আজকে আর বেশি ঝামেলায় যাব না, শুধু এটুকু বলবো যে একই দ্রাবক হওয়া সত্ত্বেও এক একটা দ্রবের দ্রাব্যতা এক এক রকম হতে পারে। এটা হচ্ছে দ্রবের প্রকৃতি। আবার দ্রাবকের প্রকৃতির ক্ষেত্রে বলা হচ্ছে যে লাইক ডিজলভস লাইক নীতি। দ্রব এবং দ্রাবক যদি একই রকম হয় তাহলে দ্রাব্যতা বেড়ে যায়, কিন্তু দ্রব এবং দ্রাবক যদি ভিন্ন প্রকৃতির হয় তাহলে দ্রাব্যতা কমে যায়। তো আজকে মোটামুটি এগুলোই